গল্পের শুরুতে আমাদের রিন নামের একটা ছেলেকে দেখানো হয়। তাকে তার নিজের হিরো টিম থেকে বের করে দেওয়া হয় শুধু এই কারণে যে তার কাছে শুধু অ্যানিমাল কন্ট্রোল করার একটা ক্ষমতা ছিল। বিস্ট টেমাররা আসলে আলাদা আলাদা প্রাণীর সাথে মুন থেকে একটা কন্ট্রাক্ট করে আর তারপর তাদের পাওয়ার কন্ট্রোল করতে পারে। সাধারণভাবে দেখলে বিস্ট টেমাররা ডাইরেক্ট ফাইটের জন্য তেমন ভালো না, কিন্তু হিরো টিমের অংশ হিসেবে রেন সবসময় তার সাপোর্টিং রোলে নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করত আর টিমমেটদের সাথে ভালো ট্রাস্ট তৈরি করতে চাইত। কিন্তু হঠাৎ করেই তাকে টিম থেকে বের করে দেওয়া হয়। তাকে বের করে দেওয়া হয়েছিল কারণ ওরা ভাবত সে একেবারে ইউজলেস। প্রথমে রেনের মনে হয়েছিল হয়তো এটা কোনো প্র্যাঙ্ক চলছে, কিন্তু এরিয়স, আগস, লিন আর মিনার অবজ্ঞা ভরা মুখ দেখেই সব ক্লিয়ার হয়ে যায়। ওদের অপমানজনক কথা শুনে রেন একদম শক খেয়ে যায় যখন ওরা তাকে বোঝা বলে ডাকে, শুধু এই কারণে যে রেন শত্রুদের ড্যামেজ দিতে পারে না আর অনেক সময় টিমমেটসদের জন্য ঝামেলা হয়ে দাঁড়ায়। সে কখনো কল্পনাও করেনি যে সবার চোখে সে এতটাই ইউজলেস হয়ে গেছে। তার হাত কাঁপতে থাকে, মুখটা একদম কালো হয়ে যায়। তারপর সে নিজের ক্লোক খুলে নেয় আর টিমমেটসদের তাচ্ছিল্য ভরা হাসির মাঝেই সেখান থেকে চলে যায়। রিন একটা জায়গায় বসে পড়ে, একদম ভেঙে যায় আর নিজের পুরো জার্নির কথা ভাবতে থাকে। মিশনের সময় তাকে সবসময় জাজ করা হতো কারণ সে শুধু একটা বিস্ট টেমার আর কিছুই করতে পারে না। যখন রেন বুঝতে পারছিল না এখন কি করবে, তখন হঠাৎ কিছু বাচ্চা তার চারপাশে জড়ো হয়। ওরা খুব এক্সাইটেড হয়ে হিরো হওয়া নিয়ে তাকে নানা প্রশ্ন করতে থাকে। রেন একটু হিচকিচিয়ে যায়, সে বুঝতে পারে না কিভাবে উত্তর দেবে। কিন্তু বাচ্চাগুলো এতটাই এক্সাইটেড ছিল তাকে কিছু করতে দেখার জন্য যে রেন উঠে দাঁড়ায় আর একটা ইগলের সাথে কন্ট্রাক্ট করে তাদের দেখায়। এরপর রেন বুঝতে পারে এখানে মানুষ হিরো গ্রুপকে সাধারণ মানুষের থেকেও খারাপ ভাবে, কিন্তু বাচ্চারা রেনকে অনেক বেশি পছন্দ করে কারণ সে সবসময় তাদের সাথে খেলতো আর তারা সবাই ভবিষ্যতে অ্যাডভেঞ্চারার হতে চায়, অনেক টাকা কামাতে চায়। অ্যাডভেঞ্চারার নামটা শুনেই রেনের মাথায় একটা আইডিয়া আসে। অ্যাডভেঞ্চারাররা হচ্ছে সেই মানুষ যারা পেমেন্টের বদলে বিভিন্ন কমিশন বা মিশন নেয়। সাথে সাথেই রেন দৌড়ে অ্যাডভেঞ্চারাস গিল্ডের দিকে চলে যায়। সেখানে গিয়ে তার দেখা হয় এক রিসেপশনিস্টের সাথে, নাম তার ন্যাটলি। সে যখন অ্যাডভেঞ্চারাস টেস্ট সম্পর্কে বলতে যাচ্ছিল তখনই রেন তাকে রিকোয়েস্ট করে আগে পুরো ব্যাপারটা একটু ডিটেলে বুঝিয়ে দিতে, কারণ এরিয়া টিম সবসময় অ্যাডভেঞ্চারারদের ছোট করে দেখত, তাই রেন কখনো এই ব্যাপারে তেমন কিছু জানত না। রেনের সিরিয়াসনেস দেখে ন্যাটলি একটু অবাক হয়ে যায়। তারপর সে বলে এই বেসিক টেস্টের জন্য অনেক ক্যান্ডিডেট আসে। এরপর ধীরে ধীরে সে রেনকে সবকিছু বুঝিয়ে দিতে শুরু করে। যখন তার মনে হয় রেন প্রস্তুত তখন সে টেস্টের কথা বলে, কিন্তু রেন যে একটা বিস্ট টেমার এটা জানার পর ন্যাটালি একটু চিন্তিত হয়ে পড়ে। তার মনে হয় রেন একা পারবে না। তার এই কথাগুলো আবারও রেনের মনে লাগে, ঠিক যেমনটা তার আগের টিমমেটদের কথা লেগেছিল। তবুও রেন নিজেকে সামলে নেয় আর প্রথম টেস্ট দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই টেস্টে তাকে 10টা গবলিন হারাতে হবে আর 20টা হাবসের ব্যান্ডেল সংগ্রহ করতে হবে। নিজের টেমার স্কিলের কারণে সে খুব দ্রুতই সব গবলিন খুঁজে বের করে ফেলে আর সহজেই মিশনটা কমপ্লিট করে ফেলে। ঠিক তখনই হঠাৎ দূর থেকে একটা চিৎকার শোনা যায়। রেন দৌড়ে সেখানে যায়, গিয়ে দেখে একটা মেয়েকে একটা ভয়ঙ্কর অ্যাসাসিন টাইগার ঘিরে রেখেছে। মেয়েটার ছোট ব্লেড দিয়ে টাইগারটাকে প্রায় কিছুই করা যাচ্ছে না, শুধু হালকা স্ক্র্যাচ লাগছে। যখন টাইগারটা রেনের দিকে তাকায় তখন সে মেয়েটাকে চিৎকার করে বলে তাড়াতাড়ি পালাও। সেই সময় আশেপাশে এমন কোনো অ্যানিমালও নেই যাকে সে টেম করতে পারে আর তার কাছে কোনো পাওয়ারফুল অস্ত্রও নেই। সে তখন ভাবছে এখন কি করা যায়। ঠিক সেই সময় হঠাৎ টাইগারের পেছন থেকে একটা মেয়ে হাজির হয়। সে এক লাফে অনেকটা উঁচুতে উঠে টাইগারের পিঠে জোরে একটা আঘাত করে আর তাতেই টাইগারটা খারাপভাবে আহত হয়ে যায়। একটা স্ট্রাইকেই শত্রুকে হারিয়ে সে একটু লাজুকভাবে ঘুরে দাঁড়ায়, তারপর টাইগারের ওপর বসে পড়ে। এই গোলাপি চুলের মেয়েটার মধ্যে একটা অভিজাত ভাব ছিল, তার নাম কানে। তাকে দেখেই রেন বুঝে যায় সে স্পিরিট ক্যাট ক্ল্যানের। এই ক্ল্যানটা সবচেয়ে শক্তিশালী ক্ল্যানগুলোর মধ্যে পড়ে আর স্পিরিট ক্যাট ক্ল্যান তো একেবারে লেয়ার। হঠাৎ করেই মেয়েটা ক্লান্ত হয়ে পড়ে যায়। রেন তাড়াতাড়ি দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলে আর ভাবে হয়তো সে ইনজার্ড হয়েছে, কিন্তু যখন সে তার কানের কাছে ঝুঁকে শোনে তখন বুঝতে পারে না, আসলে সে খুব ক্ষুধার্ত। তাই রেন নিজের খাবারটা তার সাথে শেয়ার করে। মেয়েটা যেভাবে খাচ্ছিল সেটা দেখে রেন বসে বসে তাকিয়ে থাকে, যেন তার বিশ্বাসই হচ্ছে না যে সে সত্যি, কারণ শোনা যায় স্পিরিট ক্যাট ক্ল্যান তো প্রায় বিলুপ্তির পথে, এত শক্তিশালী ক্ল্যান হয়েও। কানিত বলে সে কয়েকদিন ধরে কিছুই খায়নি। পেট ভরে খাবার পর সে নিজের পরিচয় দিতে শুরু করে। রেনও নিজের নাম বলে, কিন্তু কানিত সঙ্গে সঙ্গেই তাকে ঠিক করে দেয়, বলে আমাকে শুধু নাম ধরে ডাকো, কোনো মিস্টিস লাগবে না। রেন একটু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে সেই জঙ্গলে কি করছে। তখন কানিত বলে পাহাড়ের শান্ত আর একঘেয়ে জীবন থেকে বিরক্ত হয়ে সে অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়েছে। এভাবেই ঘুরতে ঘুরতে তার সাথে রেনের দেখা হয়ে যায়, যেন ভাগ্যই তাদের একসাথে এনেছে। এরপর অন্য কিছু বলার আগেই সে রেনকে বলে আগে তুমি তোমার লাইফের কথা বলো। রেন নিজেও বুঝতে পারছিল না কেন তার নিজের গল্প বলতে এত স্বস্তি লাগছে, তবুও সে কানিতকে সব খুলে বলে। যখন কানিত জানিতে পারে যে তাকে হিরো গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছিল তখন সে রেনের হয়ে বেশ রেগে যায় আর রেনের ভেতনে তখন একটা ভালো লাগা কাজ করে, কমপক্ষে কেউ তো আছে যে তাকে বুঝতে পারছে। কানিত তাদের ওপর অনেকটাই আপসেট ছিল যারা রেনকে টিম থেকে বের করে দিয়েছিল, কিন্তু যখন সে দেখে রেন নিজেই ওই ব্যাপারটা নিয়ে বেশি ভাবছে না তখন সেও ঠিক করে বিষয়টা ছেড়ে দেয়। একটু অস্বস্তি লাগলেও রেন হঠাৎ করে তার মাথায় হাত রেখে ধন্যবাদ বলে দেয়। অবাক করার মতো ব্যাপার, এটা কানিতের বেশ ভালোই লাগে। রেন নিজেও বুঝতে পারে না সে কিভাবে রিফ্লেক্সে এমনটা করে ফেলল, কিন্তু যখন দেখে কানিতের কোনো সমস্যা নেই তখন সেও বিষয়টা টেনে বাড়ায় না।
না। ঠিক তখনই কানিদ হঠাৎ সিরিয়াস হয়ে যায় আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে। রেন একেবারেই ইউজলেস না, বরং সে অনেক স্ট্রং, আর তার বিস্ট টেমিং ক্ষমতাটা একেবারে এক্সট্রা অর্ডিনারি লেভেলের। কানিদ বলে হয়তো রেন অজান্তেই তাকে কমান্ড করে ফেলেছিল, কারণ যখনই সে রেনের সাথে দেখা করে তখন তার শরীরে অদ্ভুত একটা ইলেকট্রিসিটির মতো অনুভূতি হয়েছিল। যদি রেন তাকে কমান্ড করতে পারে তাহলে হয়তো সে পুরো স্পিরিট ক্যাট ক্ল্যানকেও কমান্ড করতে পারবে, কারণ এই দুনিয়ায় খুব কম মানুষই আছে যারা তাদের কন্ট্রোল করতে পারে। কিন্তু এসব ভাবতে গিয়ে রেন বুঝতে পারে তার আসল ইচ্ছা সবচেয়ে শক্তিশালী ক্ল্যানকে কমান্ড করা না, বরং সে শুধু কানিটের আরও কাছাকাছি যেতে চায়। এরপর রেন নিজের আঙুল কেটে একটু রক্ত বের করে, যাতে কানিতের সাথে একটা কন্ট্রাক্ট করা যায়। এই কন্ট্রাক্ট তখনই সম্পূর্ণ হবে যখন কানিদ নিজে তার নাম বলে সম্মতি দেবে, না হলে এটা কাজই করবে না। অপ্রত্যাশিতভাবে কানিদ একদম বিনা দ্বিধায় নিজের নাম বলে দেয়, যেন সেও রেনের সাথে কন্ট্রাক্ট করতে চায়। এতে রেন ভীষণ খুশি হয়ে যায়। যেই কানিতের হাতে লাল রঙের একটা সার্কুলার প্যাটার্ন দেখা যায়, সাথে সাথেই কন্ট্রাক্ট কমপ্লিট হয়ে যায়। এরপর দুজন একে অপরের সাথে হাত মেলায়, যেন একটা ওয়েলকাম জেস্টার। কে ভাবতে পারত যে রেইন কিছুক্ষণ আগেই নিজের টিম আর লক্ষ্য দুটোই হারিয়ে ফেলেছিল, সেই এখন সবচেয়ে শক্তিশালী ক্ল্যানগুলোর একটাকে কমান্ড করছে, আর এমন একটা কিউট পার্টনারও পেয়েছে। কিন্তু ফায়ারিন সিটিতে ফিরে যাওয়ার আগে তাদের অ্যাডভেঞ্চারার মিশনটা শেষ করতে হবে। ঠিক তখনই কানিত দেখে রেইন একটা খরগোশের সাথে টেম্পোরারি কন্ট্রাক্ট করে ফেলে। এটা দেখে সে একটু জেলাস হয়ে যায়। তারপরও সে ওই নরম তুলোর মতো খরগোশগুলোর সাথে খেলতে থাকে, আর যখন রেইন খরগোশদের দিয়ে কাজ করিয়ে হারভেস্টিং করায় তখন কানিত আরও একটু জেলাস হয়ে পড়ে, যেন তার মনে হচ্ছে রেন এখন একটু বেশিই ব্যস্ত হয়ে যাচ্ছে। রেন এতটাই সরল ছিল যে এসব কিছুই ঠিকমতো বুঝতেই পারছিল না, আর এই জিনিসটাই কানিতকে আরও একটু বিরক্ত করে তোলে। খুব অল্প সময়ের মধ্যেই রেন তার দেওয়া মিশনটা কমপ্লিট করে ফেলে আর টেস্টেও পাশ করে যায়। এরপর ন্যাটলি তাকে একটা এফ র্যাঙ্ক অ্যাডভেঞ্চারার কার্ড দেয় আর রিওয়ার্ড হিসেবে দেয় 50টা কপার কয়েন। সে রেনকে বলে র্যাঙ্ক যত বাড়বে রিওয়ার্ডও তত বাড়বে, আর যেহেতু রেন এত দ্রুত টেস্ট শেষ করেছে, ন্যাটলি প্রায় নিশ্চিত সে খুব তাড়াতাড়ি প্রমোশন পেয়ে যাবে। টাকা নেওয়ার পর রেন কানিতের কাছে যায় আর বলে এখন থেকে সে নিয়মিত কমিশন নেওয়া শুরু করবে। কানিত খুশি মনে রাজি হয়ে যায়, পুরো সাপোর্ট দেয়। ঠিক তখনই হঠাৎ একটা রাফ টাইপের লোক তাদের কাছে আসে। কানিত যে স্পিরিট ক্যাট ক্ল্যানের, এটা দেখেই লোকটার আগ্রহ বেড়ে যায়। কানিত ঠান্ডা গলায় উত্তর দেয়, কিন্তু এতে লোকটা আরও এক্সাইটেড হয়ে যায়। সে কানিতকে ড্রিঙ্কের জন্য ইনভাইট করতে থাকে আর ওপর থেকে রেনকে তার সামনে ছোটও করে দেয়। এটা দেখে কানিতের ভ্রূম কুঁচকে যায়, কারণ কেউ একজন সেই ছেলেটাকে নিয়ে খারাপ কথা বলছে যার সাথে সে একটু আগেই পরিচিত হয়েছে। সে আর এক মুহূর্ত দেরি করে না, নিজের ক্যাট ফার ফুলিয়ে ফেলে, লোকটাকে ধমক দেয় আর সবার সামনে বলে দেয় রেইনই তার মাস্টার, সে রেইনের কমান্ডেই চলে। লোকটা একদম শক খেয়ে যায়। তারপর হঠাৎ জোরে জোরে হাসতে শুরু করে, কারণ তার কাছে এটা অসম্ভব লাগে যে কেউ স্পিরিট ক্যাটের মতো শক্তিশালী ক্ল্যানকে কন্ট্রোল করতে পারে। কিন্তু যখন সে দেখে কানিত সত্যি সত্যি রেনের প্রশংসা করছে, তখন তার মুড খারাপ হয়ে যায়। সে রেনকে চ্যালেঞ্জ করে বসে, কানিতকে বাজি রেখে। রেন বুঝতে পারে সে যদি এখন ফাইট এড়িয়ে যায় তাহলে ভবিষ্যতে এই লোকটা কানিতের জন্য সমস্যা তৈরি করবেই, তাই সে রিস্ক নেয়, অল অর নাথিং। আর অবাক করার মতো ব্যাপার, ফাইট শুরু হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই রেন খুব সহজে লোকটাকে হারিয়ে দেয়। কিভাবে হলো সেটা বুঝতেই পারে না। ওদিকে লোকটা নিজের হাত চেপে ধরে ব্যথায় চিৎকার করতে থাকে। এই শব্দ শুনে ন্যাটালি দৌড়ে বাইরে আসে আর দেখে এই লোকটাই সেই ব্যক্তি যে সম্প্রতি গিল্ডে ঝামেলা করছিল। সে রেনের কাছে ওই লোকটার আচরণের জন্য ক্ষমা চায় আর বলে গিল্ড ইতিমধ্যেই তার অ্যাডভেঞ্চারার স্ট্যাটাস বাতিল করার কথা ভাবছে। কিন্তু কথা শেষ হবার আগেই লোকটা ন্যাটালির স্কার্ট ধরে ফেলে, আর তখন ন্যাটালি তাকে এমন একটা শিক্ষা দেয় যে সে একদম চুপ হয়ে যায়। সবকিছু সামলানোর পর ন্যাটালির আচরণ পুরো 180 ডিগ্রি বদলে যায়, আর সে রেনকে জিজ্ঞেস করে আসলে এখানে কি হয়েছে। অ্যাডভেঞ্চার টেস্টের মাঝেই সে কিভাবে সবচেয়ে শক্তিশালী ক্ল্যানের সাথে কন্ট্রাক্ট করে ফেলল। এটা শুনে ন্যাটালি একদম জেরা করার মতো করে দুজনকে প্রশ্ন করতে শুরু করে। এতে রেন আর কানিত দুজনেই একটু ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি সরি বলে ফেলে। যখন ন্যাটালির মনে হয় সে একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছে, তখন সে নিজেই ক্ষমা চেয়ে দুজনকে বিদায় জানায় আর বাকি কাজ সামলাতে চলে যায়। রেন তখন ভাবতে থাকে সে এত শক্তি পেল কোথা থেকে যে এত সহজে ওই লোকটাকে হারিয়ে দিল। তখন কানিত তাকে বুঝিয়ে বলে কারণ সে স্পিরিট ক্যাটের মতো শক্তিশালী ক্ল্যানের সাথে কন্ট্রাক্ট করেছে, তাই সে নিজেও সেই লেভেলের একটা পাওয়ার বুস্ট পেয়েছে। এটা শুনে রেন বেশ অবাক হয়ে যায়, কারণ তার নিজের শহরে আজ পর্যন্ত কেউ এমন শক্তিশালী ক্ল্যানের সাথে কন্ট্রাক্ট করতে পারেনি। আর অন্যদিকে কানিত বেশ খুশি ছিল, কারণ একটু আগেই রেন তার জন্য দাঁড়িয়েছিল। এটা ভাবতেই রেন লজ্জা পেয়ে একদম চুপ হয়ে যায়। এরপর দুজন আবার মিশন শেষ করতে বেরিয়ে পড়ে। কানিত ভাবছিল অ্যাডভেঞ্চারারদের হয়তো বড় বড় তলোয়ার চালাতে হয় বা অপহৃত রাজকুমারীকে উদ্ধার করতে হয়, কিন্তু এখানে তো শুধু হার্বস সংগ্রহ করার কাজ। রেন তাকে বুঝিয়ে বলে সে এখনো এফ র্যাঙ্ক অ্যাডভেঞ্চারার, যেটা সবচেয়ে নিচের লেভেল, তাই তাকে এখন শুধু সহজ সহজ কাজই দেওয়া হয়। এটা শুনে কানিত একটু ফ্রেশ হয় আর রেনকে সাহায্য করতে শুরু করে।
কিন্তু হঠাৎ করেই দেখা যায় রেন যে খরগোশগুলোকে টেম্পোরারি কন্ট্রাক্টে ডেকেছিল তারা আগেই সব কাজ শেষ করে ফেলেছে। কানিত একটু কনফিউজ হয়ে যায়, তারপর রেনকে চিটিং করার অভিযোগও দেয়। সে একটু মন খারাপও করে, কারণ রেনের পার্টনার হয়েও সে তার জন্য কিছুই করতে পারল না। ঠিক তখনই দূর থেকে একটা হইচই শোনা যায়। দুজনেই দৌড়ে সেখানে যায়, গিয়ে দেখে কিছু ভয়ঙ্কর দেখতে লোক একটা বয়স্ক মানুষকে ঘিরে ধরে বুলিং করছে। নিজের অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা থেকে কানিত বুঝে ফেলে এরা হচ্ছে ব্ল্যাক ফ্যাং নামের একটা খারাপ গ্রুপ। এটা ছিল 100 জনেরও বেশি মানুষের একটা গ্যাং, যারা তাদের নিষ্ঠুরতা আর খারাপ কাজের জন্য অনেক কুখ্যাত। তারা খুবই ডেঞ্জারাস। তাই কানিদ রেনকে জিজ্ঞেস করে ওদেরকে গিয়ে হেল্প ডাকতে হবে, কিন্তু রেন মনে করে এখন আর সময় নেই, কিছু একটা এখনই করতে হবে। রেনের এই সাহস দেখে কানিতের তার উপর আরও প্রাউড লাগে। রেন তাকে বলে, তুমি ওই বুড়ো মানুষটাকে প্রোটেক্ট করো, আমি বাকিদের সামলাই। কথা শেষ হতেই দুজন ঝড়ের মতো সামনে এগিয়ে যায় আর এক এক করে সবাইকে নামিয়ে দিতে থাকে। লড়াইয়ের মাঝেই কানিতের মাথায় রেনের কথাই ঘুরতে থাকে। তার একটু অদ্ভুত লাগতে থাকে, রেন তো তার মতো স্ট্রং স্পিরিট ক্যাট ক্ল্যানের সাথে কন্ট্রাক্ট করেছে, তাহলে পাওয়ার পর সে কি নিজেকেই বিপদে ফেলছে? ফ্যামিলিয়ার হিসেবে তো তারই সামনে দাঁড়িয়ে ফাইট করা উচিত, কিন্তু রেন সব সময় নিজেই সামনে দাঁড়িয়ে তাকে প্রোটেক্ট করে। প্রতিবার যখন সে রেনকে লড়াই করতে দেখে, তার চোখ আর সরাতে পারে না, আর তার হৃৎস্পন্দনও দ্রুত হয়ে যায়। সব ব্যান্ডিটদের হারানোর পর রেন দেখে কানিতের মুখ একদম টমেটোর মতো লাল হয়ে গেছে। এটা দেখে সে তাড়াতাড়ি অন্য প্রসঙ্গ তুলে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। ওই বুড়ো মানুষটাও সামনে এসে তাদের ধন্যবাদ জানায়। রেনের কৌতূহল হয়, একজন মার্চেন্ট হয়েও তার সাথে কোনো গার্ড কেন ছিল না? বুড়ো লোকটা বলে সে গার্ড ভাড়া করেছিল, কিন্তু সমস্যা আসতেই তারা পালিয়ে গেছে। সাথে সে সাবধান করে ব্ল্যাক ফ্যাং গ্যাং তাদের লোকদের বদলা নিতে আবার ফিরে আসবেই, তাই রেনকে সাবধানে থাকতে হবে। সে ভেবেছিল রেন হয়তো ভয় পেয়ে পিছিয়ে যাবে, কিন্তু উল্টো রেন বলে বসে সে তাদের লুকানোর জায়গায় গিয়ে পুরো গ্যাংটাকেই ধরবে। রেন জানত এরা খুবই হিংস্র আর প্রতিশোধপরায়ণ, আর যদি এখনই থামানো না যায় তাহলে শহরের ব্যবসায়ীরাই তাদের পরের টার্গেট হবে। একটা ছোট্ট স্কুইরেলের সাহায্যে রেন তাদের হাইড আউটের লোকেশনও খুঁজে বের করে ফেলে। এদিকে কানিত নিজের উপর একটু হতাশ হয়ে পড়ে। এত শক্তিশালী ফ্যামিলিয়ার হয়ে বলে সে তেমন কিছুই করতে পারল না। তবে কিছুক্ষণ পর নিজেকে সামলে নেয় আর রেনকে জিজ্ঞেস করে এখন পরের প্ল্যান কি। রেন বলে সে এখন কাউন্ট বি এর সঙ্গে টেম্পোরারি কন্ট্রাক্ট করতে যাচ্ছে, কারণ তার কাছে প্যারালাইজিং ভেনাম আছে যা গার্ডসদের থামাতে সাহায্য করবে। এটা শুনে কানিত আরও অবাক হয়ে যায়, কারণ কাউন্ট বি তো 20টা ইনসেক্টস নিয়ে কাজ করে, তাহলে রেন তাদের কিভাবে কন্ট্রোল করবে? এর উত্তরে রেন তাকে বোঝায় তার হোম টাউনে সে ইনসেক্ট টেমিং এর ট্রেনিং নিয়েছিল, যা মূলত বিস্ট টেমিং এর একটি ব্রাঞ্চ। এটা শুনে কানিত রেনের ট্যালেন্টে আরও মুগ্ধ হয়ে যায়। যেই কোনো নতুন তথ্য সে জানে তা সবসময় বিস্ময়কর হয়। এরপর রেন কানিতকে বলে শহরে গিয়ে রিইনফোর্সমেন্ট ডেকে আনো। এটা শুনে কানিত আবারও অবাক হয়, কারণ এটি তার প্রথম কাজ যেখানে সে সত্যিই সাহায্য করতে পারবে। তবুও সে আশাবাদী হয়ে রাজি হয় এবং নাইট স্কোয়াড্রন ডেকে আনার জন্য বের হয়ে পড়ে। এই দল শহর আর টাউনগুলোকে প্রোটেক্ট করে। যেমনই কানিত বের হয়, কাউন্ট বি পুরোপুরি অ্যাসেম্বল হয়ে যায় আর রেন তাদের ওপর টেম্পোরারি কন্ট্রাক্ট ব্যবহার করতে শুরু করে। এদিকে লিন আর মিনার দল ব্যান্ডিটসদের থেকে বাঁচতে প্রাণপণ দৌড়াচ্ছিল। তারা লস্ট ফরেস্ট কনকোয়ার করার আগে একটু টাকা কামাতে চাচ্ছিল, তাই তারা একটা কমিশন নিয়েছিল যা ব্যর্থ হতে পারত না। যদি আগে জানা যেত যে সবকিছু এত বিশৃঙ্খল হবে, তারা হয়তো এরিওস আর এক্সের সঙ্গে দেখা করতে যেত, সেটা বেশি নিরাপদ হতো। রেগে গিয়ে লিন সেই বিস্ট টেমারকে দোষ দেয় যে তাদের সঙ্গে ছিল আর প্রথমেই পালিয়ে গিয়েছিল। সে আগে বলেছিল সে শুধু বিস্ট টেমার, তাই কমব্যাটের জন্য উপযুক্ত নয়। এই কথাতেই লিন রেনের নাম নেয়, বলছে যদিও সে ইউজলেস মনে হলেও সে ফ্রন্ট লাইনে লড়াই করতে জানত এবং একসঙ্গে অনেকগুলো অ্যানিমাল টেম করতে পারত। এটা শুনে বিস্ট টেমার রীতিমতো শক হয়, কারণ সাধারণত তাদের মতো মানুষ একসাথে দুটো অ্যানিমালও টেম করতে পারে না, 10টা তো দূরের কথা। যদি একাধিককে কমান্ড করতে হয় তখন নার্ভি ফ্রাই হয়ে যায়। তবুও লিন একটু সন্দেহ পোষণ করে, কারণ সে নিজেই রেনকে দেখেছিল যিনি ডজনেরও বেশি অ্যানিমালকে একেবারে দক্ষতার সঙ্গে কমান্ড করছিলেন। শেষে লিন সিদ্ধান্ত নেয় এই ফেল্ড মিশনের দোষ ওই বিস্ট টেমারের উপর ফেলা হবে, যাতে হিরো টিমের খ্যাতি ঠিক থাকে। সে তাকে হুমকি দেয় আর রেন ভয়ে পালিয়ে যায়, যদিও নিজেও সে পুরোপুরি নিশ্চিত ছিল না। মিনাও মনে করেছিল সেই লোকের কথাগুলো বেশ হদিশ পর্যন্ত রেনের মতো শোনাচ্ছিল, কিন্তু সে এখনও বিশ্বাস করতে চায়নি যে রেনের মতো কেউ সত্যি এক্সট্রাঅর্ডিনারি অ্যাবিলিটি নিয়ে থাকতে পারে। এদিকে কাউন্ট বি এর ভেনামের কারণে ব্যান্ডেডরা পুরোপুরি প্যারালাইজড হয়ে গেছে, আর কানিতো ঠিক সময় মতো লোকজনকে নিয়ে এসেছে। কিন্তু তারা নাইট স্কোয়াড্রন ছিল না, বরং সাধারণ অ্যাডভেঞ্চারারদের মতোই ছিল। সবাই চমকে গিয়েছিল। রেন পুরো ব্ল্যাক ফ্যাং গ্যাংকে চ্যালেঞ্জ দিয়েছে। সবকিছু মসৃণভাবে চলছিল। হঠাৎই গেটের পিছন থেকে এক ভয়ঙ্কর শব্দ শোনা যায়। সেখানে বের হয় ডিমন লিজার্ড কিং, সি র্যাঙ্ক লেভেলের একটা মনস্টার, যেটি ব্যান্ডেডরা আগেই এই মুহূর্তের জন্য টেম করে রেখেছিল। লিজার্ড কিং বার্জার্ক হয়ে ওঠে।
তার লেজ দিয়ে সবাইকে চারদিকেই ছড়ে দেয়। রেন হাওয়ায় জাম্প করে সরাসরি তার ওপর পাঞ্চ মারে। সঙ্গে সঙ্গে কানিতও ফলো আপ দেয়, তার চোয়ালে এক শক্তিশালী ব্লো মারে। রেন সবাইকে বাইরে নিরাপদে পাঠাতে বলে আর নিজেই কানিতের সঙ্গে ভেতরে থেকে লড়াই করে। এই মুহূর্তগুলো তাকে মনে করিয়ে দেয় সেই সময়ের কথা যখন সে এরিওসের গ্রুপে ছিল। তখন সবাই ভাবত সে কিছুই করতে পারবে না, কিন্তু এখন সে ভিন্ন। আর সবচেয়ে বড় ব্যাপার, তার পাশে কনি আছে। বাইরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো টেনশনে থাকলেও তারা দুজনের নিরাপত্তার জন্য প্রার্থনা করে। কিছুক্ষণ পর যখন দুজনই সব ঠিকঠাক রেখে সবাইয়ের সামনে দাঁড়িয়ে থাকে, তখন সবাই আরাম বোধ করে। এই পরিস্থিতিতে মনে হয় রেন অবশেষে স্বীকৃতি পাচ্ছে। সেই হিরো টিম থেকে যখন তাকে বের করা হয়েছিল, যেখানে সবাই তাকে ইউজলেস বলেছিল, এখন কেবল কনিতের সঙ্গে থাকা তাকে অনুভব করায় সে কিছুই করতে পারবে। সত্যি যখন জীবনে কোনো মেয়ে আসে, সবকিছু একটু ভিন্নভাবে দেখা যায়। অনেকদিন আউটডোরে থাকার পর তারা অবশেষে একটি রুম ভাড়া নেয়। কানিত সেই সফট বেড দেখে খুবই খুশি হয়, কিন্তু রেন তখন চমকে যায় যখন স্টাফ তাদের একই রুম শেয়ার করতে পাঠায়। রেন শুরু থেকেই আলাদা আলাদা রুম নিতে চেয়েছিল। এক রুমে 2 বিছানা নিয়ে সেই ক্যাট গার্লের সঙ্গে থাকা না। সে এতটা সিরিয়াস হয়ে যায় যে বাইরের কোথাও ঘুমানোর প্রস্তাব পর্যন্ত দেয়, যা কানিকে অবাক করে দেয়। কানি তাকে টেনে ফিরিয়ে আনে, কারণ রুমটি আগেই পুরো সপ্তাহের জন্য বুক করা ছিল। রেন তাকে বোঝায় ছেলে মেয়ে এক রুমে ঘুমায় না। প্রথমে কানি অস্বীকার করে, বলে আমার রুম শেয়ার করার কোনো সমস্যা নেই রেনের সঙ্গে, কিন্তু কিছুটা লজ্জা পেয়ে অকওয়ার্ডভাবে বলে তুই শুধু কোনো অশোভন কাজ করবে না, তাতেই সব ঠিক আছে। এর উপর রেন পুরো লেকচার দেয়, লাইফের প্রিন্সিপালস, ট্রাস্ট ইস্যুজ, এমনকি বলে যে কারো উপর অন্ধবিশ্বাস করা উচিত নয়, নিজের উপরও নয়, কারণ তারা মাত্রই একে অপরকে চিনতে শুরু করেছে। এটা শুনে কানিত বলে, আমি সাধারণভাবে কারো ওপর বিশ্বাস করি না, কিন্তু রেইন আলাদা। যেদিন থেকে ওকে দেখেছি তখন থেকেই তাকে নিজের টিমমেট মনে করছি। রেইন এটি শুনে একটু শাই হয়ে যায়, হালকা হাসি দেয় এবং মানে যে সে বাইরে ঘুমাবে না। রাতের দিকে যখন রেইন গভীর ঘুমে থাকে, তখন পাশে এক ছোট্ট বিড়ালের মতো মেয়ে চুপচাপ তাকিয়ে থাকে। মনে মনে সে ভাবছে রেইন হয়তো সত্যি একজন ভালো মানুষ। আগে যে লোকেরা তার সঙ্গে দেখা করত, তারা প্রায়ই খারাপ উদ্দেশ্য নিয়ে আসত। কেউ টাকা চাইত, কেউ খ্যাতি, কারণ কানিত একজন রেয়ার স্পিরিট ক্যাট। মানুষ তাকে ধরতে চেষ্টা করত, কিন্তু রেইন আলাদা। সে শুধু তার অস্তিত্ব দেখে চমকে গিয়েছিল। তার কোনো হিডেন মোটিভেশন ছিল না, সে কেবল দয়ালু হওয়ার কারণে তাকে বাঁচিয়েছে। স্বাভাবিকভাবে কথা বলেছে, এক মেয়ের মতো আচরণ করেছে, আর এইটিই কানিতকে অনেক খুশি করেছে। সে রেইনের হৃদয়ের যন্ত্রণা জানে। হিরো টিম থেকে বের হওয়া আর বাইরে সে যতই মুভ অন করছে মনে হলেও তার মনে হয় কোথাও না কোথাও সেটা এখনও তার মধ্যে স্পর্শ করছে। 1 সপ্তাহ পেরিয়ে গেছে, তারা অনেক কমিশন সফলভাবে শেষ করেছে এবং রেইন এখন র্যাঙ্ক অ্যাডভেঞ্চারার। আজ নেটলি তাদের স্টেইন ব্রিজের কাছে এক বিপজ্জনক গেটকিপারের কথা জানিয়েছে। এটি এক থাগের মতো লোক ছিল, যারা ব্রিজ ক্রস করার লোকদের সঙ্গে জোরপূর্বক লড়াই করত। এখনও পর্যন্ত কেউ মারা যায়নি, কিন্তু সবাই ওই রাস্তা ব্যবহার কমিয়ে দিয়েছে। তাই নেটলি রেইনকে এই কমিশনের জন্য পাঠায়। এর কোনো র্যাঙ্ক সীমা ছিল না, ওপরের দিকে ছিল রিওয়ার্ড 5 গোল্ড কয়েন। এটি শুনে রেইন কোনো চিন্তাভাবনা ছাড়াই অ্যাকসেপ্ট করে নেয়। এরপর দুজনেই স্টেইন ব্রিজের দিকে বেরোয়। এই ব্রিজ সেন্ট্রাল কন্টিনেন্টের হরাইজন সিটি থেকে সাউথ কন্টিনেন্ট যাওয়ার একমাত্র রাস্তা। কানিত এখানকার সুন্দর দৃশ্য দেখে বেশ মুগ্ধ হয়েছিল এবং কৌতূহলীও ছিল যে এই গেটকিপার কী ধরনের লোক হবে। রেইন নিজেও ভাবছিল, যদি কেউ মারা যায়নি তাহলে সাধারণত ভিকটিমদের স্টেটমেন্ট পাওয়া উচিত ছিল, কিন্তু যাদের মেরে ফেলা হয়েছিল তারা সবাই চুপ ছিল। তাই গেটকিপারের আসল পরিচয় স্পষ্ট নয়, আর রেইন নিজেকে বারবার মনে করাচ্ছিল যে কেয়ারলেসলি কাজ করতে পারবে না। তখনই কানিত আকাশে কিছু উড়তে দেখল। মনোযোগ দিয়ে দেখলে বোঝা গেল এটি একটি রেয়ার ড্র্যাগন ক্ল্যানের সদস্য, আর সঙ্গে একটি কিউট ড্র্যাগন গার্ল। সে ড্র্যাগন ক্ল্যানের ছিল, নাম তানিয়া। যখন তাকে গেটকিপার বলা হলো, সে একটু বিরক্ত হল, একদম প্রপার নোবেল টাইপ অ্যাটিটিউডে। তানিয়া আত্মবিশ্বাসী ছিল, কারণ ছোটবেলা থেকে তাকে স্পেশাল ট্রেনিং দেওয়া হয়েছিল। ড্র্যাগন ক্ল্যানে 15 বছরের বয়সে অ্যাডভেঞ্চারে পাঠানো হয়, যাতে সে সত্যিই শক্তিশালী ড্র্যাগন হতে পারে। তানিয়ার জন্য প্রয়োজন ছিল শক্তিশালী ওপোনেন্টস লড়ার জন্য, আর এখন তার সামনে দাঁড়িয়ে আছে একজন টপ টিয়ার অ্যাডভেঞ্চারার আর একজন স্পিরিট ক্ল্যান মেম্বার, যা তাকে বেশ ইন্টারেস্টিং লাগলো। কানিত বুঝতে পারল এখানে হয়তো লড়াই না করে কোনো সমাধান হবে না। মনে হচ্ছিল এখন তাদের স্ট্রংগেস্ট ক্ল্যানের একটি ড্র্যাগনের সঙ্গে লড়তে হবে। কানিত রেনকে রিএশরেন্স দিল যে সে ফুল পাওয়ার দিয়ে লড়ুক, কারণ সে নিজেও টপ টিয়ার ক্ল্যানের একজন। দুজন একে অপরকে দেখল এবং সাইলেন্টভাবে এগ্রি করল তানিয়ার সঙ্গে লড়াই হবে। শুরুতেই তানিয়া প্রথম মুভ নিল, সরাসরি চার্জ করে রেনকে হাওয়ায় উড়িয়ে দিল। এরপর সে কানিথের ওপর ফায়ার ব্রেথ ব্যবহার করল। অপ্রত্যাশিতভাবে কানিথ সময় মতো ডজ করতে পারল না, আর তার প্রিয় ক্যাটেল, যার জন্য সে সবচেয়ে গর্বিত ছিল, জ্বলল। এখন কানিথ সত্যিই রেগে গেছে। তার চোখে একদম আলাদা একটা স্পার্ক দেখা দেয় এবং সে ঠিক ভাবছে তানিয়াকে একটি লেসেন শেখানোর। দুজন একে অপরের দিকে ঝাঁপ দেয়, আর রেন সাইড থেকে দেখে শক হয়ে যায়। দুজনের স্ট্রেংথ প্রায় সমান। রেনও সঙ্গে সঙ্গে
এগিয়ে এসে কানিথকে সাপোর্ট করে, কিন্তু তানিয়া সেই মুভ ব্লক করে দেয় এবং দুইজনকে ধরে ঘুরিয়ে দেয় যেন ক্রিকেটের বল ছোড়া হচ্ছে। তারপর সে তার ফিনিশিং অ্যাটাক চালায় ম্যাক্সিমাম ফ্লেমসের সঙ্গে। শেষ মুহূর্তে রেন এবং কানিথ কোঅর্ডিনেট করে ল্যান্ড করে এবং সেই ভয়ঙ্কর আগুন থেকে বাঁচে। ড্র্যাগন ক্ল্যানের সঙ্গে লড়াইয়ের পর রেন বুঝতে পারে কেন এই মেয়ে স্ট্রংগেস্ট ক্ল্যানের মধ্যে। এখন সে নিজের আসল বিস্ট টেমার স্টাইল নেয় এবং কানিথকে বলে, তুমি একটু তানিয়াকে ব্যস্ত রাখো। ওবিডিয়েন্ট ক্যাট সঙ্গে সঙ্গে কাজে নেমে যায়, তানিয়ার ওপর টাইগার স্টাইল পাঞ্চ শুরু করে। ওদিকে রেন নিজের ফোকাস পুরো শার্প করে এবং ব্যাটেল চলাকালীন কোনো অ্যানিমেলের প্রেজেন্স মনে রাখে। এরপর সে একটি ইগলের সঙ্গে টেম্পোরারি কন্ট্রাক্ট করে এবং তার স্পিসিসগুলোকে ডাকে। কয়েক সেকেন্ডের মধ্যে রেন কানিথের কাছে ফিরে আসে ইগলসের পুরো দল নিয়ে। তারা উপরের দিক থেকে তানিয়ার ওপর ঝাঁপ দেয়, মাঝে মাঝে পেকো করে। ড্যামেজ বেশি হয়নি, কিন্তু হঠাৎ তানিয়া হিলও করতে পারে না, কারণ এটি ছিল পিটার বর্ড স্পিসিস, ব্রাইট কালারের, যেগুলো বিষের চিহ্ন হিসেবে থাকে। এত ভেনাম পাওয়ার পর এমনকি ড্র্যাগন ক্ল্যানের সদস্য কিছুক্ষণ প্যারালাইজ হতে পারে। অপ্রত্যাশিতভাবে তানিয়া এত দ্রুত হারের কথা মানে, যা রেন এবং কানিথকে চমকে দেয়। কানিথ এত খুশি হয় যে সরাসরি রেনকে জোর করে আলিঙ্গন করে। রেন একটু অকওয়ার্ড হয়ে তানিয়ার কাছে যায় এবং ক্যাজুয়ালি বলে, তুমি আমাদের সঙ্গে চলবে কি? তানিয়া স্নট করে, মনে করে এই দুজন হয়তো তাকে বিক্রি করার প্ল্যান করছে। কিন্তু রেনের জন্য ব্যাপারটা সহজ, সে শুধু নরমভাবে কথা বলতে চেয়েছিল। তানিয়া জিদ্দি টোনে বলে, আমার ইন্টারেস্ট নেই। কিন্তু রেন রাগ না হয়ে শুধু নরমভাবে একটি হালকা হাসি দেয়, আর সেই মুহূর্তেই তানিয়ার হৃদয় ছোঁয়া যায়। সে একটু লাল হয়ে যায়। ঠিক তখনই পাশে হালকা ঠান্ডা বাতাসের অনুভূতি আসে। কানেথ চট করে তাকিয়ে থাকে। সে ড্র্যাগনকে হুঁশিয়ার করে দেয়, রেনের এত চেপে ধরার দরকার নেই, না হলে আবার ট্রিটমেন্ট পাবে। গিল্ড ফিরে আসার সময় ন্যাটালি চমকে যায় যখন দেখে গেট কিপার ইতিমধ্যেই চলে গেছে। সে রেনকে ধন্যবাদ জানায় এবং সেই ব্রাইট রেড গেস্ট দেখে একটু কনফিউজ হয়ে যায়। হর্ন আর টেল দেখে ন্যাটালি আন্দাজ করতে থাকে হয়তো এটা ড্র্যাগন ক্ল্যানের। ঠিক তখন রেন দ্রুত বলে দেয়, এটা কেবল একজন বন্ধু যে কমিশনের সময় দেখা হয়েছে। তানিয়া রয়্যাল স্টাইল ইন্টারভিউ দিতে যাচ্ছিল, কিন্তু দুইজনই তাকে ধরে মুখ বন্ধ করে পাশের দিকে টেনে নেয়। পথে পথে তানিয়া হারিয়ে যায়, কারণ সে যে কোনো শক্তিশালীকে দেখলেই সরাসরি ওয়ান অন ওয়ান চ্যালেঞ্জ ছুড়ে দেয়। বারবার নিজের পরিচয় প্রকাশ করার চেষ্টা করে, আর রেন আর কানেতকে তাকের ওপর নজর রাখতে হয় যতক্ষণ না তারা প্রায় ক্লান্ত হয়ে যায়। টোকা খাওয়ালে তানিয়া লজ্জিত ফেস বানায়, আর রেন বলে, এখন শহর ছেড়ে দাও, গেট কিপারের ব্যাপার ছড়ানো যাবে না, শুধু প্রমিস করো আবার এমন হবে না। এতে কানিত বুঝতে পারে কেন আগে কেউ তানিয়ার পরিচয় ছড়ায়নি। সহজ কারণ, সবাই একজন মেয়ের কাছে হার মানার পর লজ্জিত হয়ে গিয়েছিল। ড্র্যাগন ক্ল্যানের নিয়ম অনুযায়ী তানিয়াকে আবার ট্রেনিংয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু সে ঠিক করে রেনের সঙ্গে থেকে ট্রেনিং করবে, এতে বেশি মজা হবে। এবং হঠাৎ সে সরাসরি রেনের কোল ধরায় এবং বলে, আমার তোমার প্রতি ভালো লাগছে। পাশের কানিথের ফার পুরো ফুলে যায় রাগে। উপর থেকে তানিয়া প্রশ্ন করে, রেন কি আমার সাথেও কন্ট্রাক্ট করবে? রেন চমকে যায়। স্পিরিট ক্যাটের পর এখন ড্র্যাগন ক্ল্যানের কন্ট্রাক্টও কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে তানিয়ার হাতেও রেড প্যাটার্ন দেখা দেয়। এখন সে বুঝতে পারে কন্ট্রোল মানে কি, যেন সে সব সময় রেনের সঙ্গে সংযুক্ত থাকে, আর রেনকে মনে হয় যেন তার পুরো জীবন এখানেই শেষ হয়ে গেছে। ওদিকে এরারিসের গ্রুপ এক সপ্তাহ ধরে জঙ্গলে হেঁটে বেড়াচ্ছে কোনো ফল ছাড়াই। তখন এরাডিসের মাথায় আসে রেনকে ফিরে ডাকা হোক, লস্ট ফরেস্ট ক্লিয়ার করানো হোক এবং তারপর আবার ডিসকার করা হোক। এই সময় কানিত আর তানিয়া বিছানার জন্য লড়াই করছিল, আর রেন ফ্লোরে শান্তভাবে শুয়ে থাকা, পুরো দুনিয়ার সঙ্গে কাট অফ হয়ে ঘুমাচ্ছিল। অবশেষে তানিয়া অফিসিয়ালি টিমে যোগ দেয়। পরবর্তী কমিশন, স্লাইম এক্সটারমিনেশন। স্লাইমরা এমন মনস্টার যাদের সবাই উপেক্ষা করে, আর তারা ফিল্ডগুলো নষ্ট করে দেয়। কানিজকে স্লাইম মোটেই পছন্দ নয়। যখনই সে পাঞ্চ মারে, হাতগুলো চিটচিটে হয়ে যায়। এই কথা শুনে তানিয়া স্মাগ স্মাইল দিয়ে বলে, আমি আমার ফায়ার বল দিয়ে সবকিছু সেকেন্ডের মধ্যে শেষ করে দেব। কানিত তাকে পুরো আগ্রহে দেখে। অবশেষে কেউ এসেছে যে তার সঙ্গে বার্ডেন শেয়ার করতে পারবে। এই দুজনের বন্ডিং দেখে রেনও কিছুটা রিলিফ ফিল করে, কারণ তার সবচেয়ে বড় ভয় ছিল এই দুজন কখনো একসাথে ঠিকমতো কাজ করবে না। কাফি সময় ধরে খোঁজার পরও কোনো স্লাইম খুঁজে পাওয়া যায়নি, তাই রেন সিদ্ধান্ত নেয় তার স্পেশাল স্কিল ব্যবহার করার, অ্যাসিমিলেশন। সে তার সোলের একটি অংশ সেই পাখির মধ্যে শিফট করে দেয়, যাতে তার কনশাসনেস ফিক্স হয়ে যায় এবং সে পাখিটিকে ফ্রিলি কন্ট্রোল করতে পারে। এটি বিট স্টেমারের একটি বিরল টেকনিক। কানিত আর তানিয়ার চোখ খুলে যায়। তারা কখনো কল্পনা করত না যে রেন এমন করতে পারবে। এরপর রেন উড়ে যায় এবং স্লাইমের নেস্ট লোকেট করে। দুজনকে বলে, তোমরা আমার বডি পর্যন্ত গার্ড করবে। কিছু সময়ের মধ্যেই সে ফিরে আসে এবং তাদের ব্রিডিং স্পট পর্যন্ত নিয়ে যায়। কানিত চায় কাজটা দ্রুত শেষ হয়ে যাক, কিন্তু তানিয়ার মনে আলাদা প্ল্যান ছিল। সে চায় রেন একটু ম্যাজিক প্র্যাকটিস করুক। যখন তাকে জিজ্ঞেস করা হয়, রেন ক্যাজুয়ালি বলে, আমি শুধু বেসিক ফায়ার বল আর প্রাইমারি হিলিং শিখেছি। এই কথা শুনে তানিয়া উত্তেজিত হয়ে বলে, ফায়ার বল দিয়ে সবার ওপর হামলা করো। রেন একটু হেজিটেন্ট হয়, বলে, আমার পাওয়ার এতটা স্ট্রং নয় যে এতগুলো সবুজ ব্লব হ্যান্ডেল করতে পারবো। তবুও সে কনসেন্ট্রেট করে একটি ফায়ার বল রিলিজ করে, আর পরের সেকেন্ডেই বুম, সব স্লাইম সম্পূর্ণভাবে ধ্বংস। রেন নিজেও শক হয়ে যায়। তানিয়া ব্যাখ্যা করে, এটা হলো কারণ আমি ড্র্যাগন ক্ল্যানের সঙ্গে কন্ট্রাক্ট করেছি, আর আমি নিজেই ড্র্যাগন ক্ল্যানের সদস্য। আমাদের ম্যাজিক পাওয়ার
পাওয়ার স্ট্রংগেস্ট ক্ল্যানের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট। তাহলে এখন সেই পাওয়ার রেনের ভেতরেও ফ্লো করতে শুরু করলো। এটা শুনে রেনের মাথা ঘুরে যায়, কারণ এখন তার ভেতর 2টা স্ট্রংগেস্ট ক্ল্যানের পাওয়ার ছিল। সে প্রায় ফেইন্ট হয়ে যেতে চলল। এরপর তানিয়া আর কান দুইজন মিলে রেনের ম্যাজিক ট্রেনিং শুরু করায়, আর এখান থেকে শুরু হয় টর্চার মোড। ড্র্যাগন টিচারের স্টাইল একদম সফট ছিল না। রেন এতটা ক্লান্ত হয়ে গেল যে শ্বাস নিতে কষ্ট লাগতে শুরু করে, কিন্তু একসঙ্গে সে তার মানা কন্ট্রোল অনেকটা ইমপ্রুভ করল। গিল্ড থেকে পেমেন্ট নেয়ার পর রেন ওই দুইজন বিউটির সঙ্গে পুরো ফিল্ডে ট্রিট পেতে নেয়। কিন্তু এবার শক লাগার পালা রেনের, কারণ কান আর তানিয়ার অ্যাপেটাইট এমন ক্রেজি যে কোনো বিলিয়নেরও তাদের প্রতিদিন ফিড দিতে পারবে না। খাওয়ার পর তানিয়া কৌতূহল ভরে জিজ্ঞেস করে, রেন তুমি টেমিং কোথায় শিখলে? রেন একটু অকওয়ার্ড হয়ে যায়, মনে হয় এটি কোনো এক্সাইটিং স্টোরি নয়। তারপরও সে বলতে শুরু করে তার হোমটাউন ছিল এক ছোট্ট গ্রাম যেখানে বেশিরভাগই বিস্ট টেমার থাকত। তার পেরেন্টসও বিস্ট টেমার ছিলেন, তাই ছোটবেলা থেকেই রেন ন্যাচারালি টেমিং শিখতে শুরু করল। ইনসেক্ট টেমিং যা সে কানকে দেখিয়েছিল তা সে এখান থেকেই শিখেছিল। গ্রামটি ছোট আর নামহীন ছিল, তবে একসময় খুব ভালো একটি জায়গা ছিল। এখন তা একেবারেই নেই। এটা শুনে তানিয়া আর কান দুজনেই একটু গিল্টি ফিল করে, কিন্তু তারা সত্যিই রেনকে আরও জানতে চায়। শুরুতে রেন হেজিটেন্ট ছিল, তারপর ভাবল এরা এখন তার টিমমেটস, এবং সে বলতে শুরু করল। সে তখন মাত্র 12 বছর বয়সী ছিল। সেই দিন তার পেরেন্টস ব্যস্ত ছিলেন, তাই সে গ্রামের এজে একাই ট্রেনিং করল। সন্ধে পর্যন্ত প্র্যাকটিস করে, আর যখন অন্ধকার নামতে শুরু করে তখন সে দেখে আকাশ অদ্ভুতভাবে লাল হয়ে যাচ্ছে। তার মন ভয় পেয়ে যায়। সে পুরো স্পিডে গ্রামের দিকে দৌড়ায়, কিন্তু যখন পৌঁছায় সব শেষ। পুরো গ্রাম মনস্টার আক্রমণের কারণে জ্বলছে, আর শুধু রেইনই বেঁচে আছে। পরে অ্যাডভেঞ্চারাররা এসে তাকে রেস্কিউ করে। তখন থেকে সে সেই জায়গায় থাকল যেটি এক রেস্কিউয়ারের পরিচিতের জায়গা ছিল। শুধু বেঁচে ছিল, দিন কাটাচ্ছিল। বছর আগে তার দেখা এরিয়ার গ্রুপের সঙ্গে হলো। তাদের টিমমেটস প্রয়োজন ছিল, আর রেন চিন্তা না করে জয়েন করল। সে মনে করল যদি হিরো পার্টিতে যেত হয়তো কেউ বাঁচাতে পারত, আর নিজের হোমটাউনের ট্র্যাজেডি রিপিট হতে আটকাতে পারত। কিন্তু রিয়ালিটি তাকে সরাসরি স্ল্যাপ মেরে দিল। এরিয়ার গ্রুপ তাকে শুধু একটা টুলের মতো ব্যবহার করল। এইসব মনে পড়ে রেন আবার সেই ডগ বিগে ঢলে পড়ল। তখন কান তার হাত ধরল এবং শান্তভাবে কমফার্ট করল। সে বলল, রেইন তুমি একটা ব্রেভ হিরো, নিজে ডেঞ্জারে ঢুকে যাও এবং সব সময় বেস্ট চেষ্টা করো। দুইজনেই বুঝে গেছে রেইন কেন এত স্ট্রং হতে চায়, কারণ সে চাইছে কেউ তার মতো যাত্রা যেন করতে না পারে। তাই তারা তাকে এশিওর করে তুমি একদম প্যাথেটিক নও। এমনকি তানিয়াও, যে কিছুক্ষণ আগে তাকে ড্যাট করেছিল, এখন বলে আমি গর্বিত মনে করি যে তুমি আমার মাস্টার। পরের দিন নতুন কমিশন, অক্সকে সাবজুগেট করা। ই র্যাঙ্ক মিশন ছিল গবলিনসের মতো, শুধু একটু স্মার্ট, কারণ তারা ওয়েপন্স ব্যবহার করতে জানত। রেইন বারবার সতর্ক করে আন্ডার এস্টিমেট করো না, কিন্তু নোবেল তানিয়া পুরো আত্মবিশ্বাসে থাকে। সে বলে অক্সক্স আমাকে কিছুই করতে পারবে না। হঠাৎ ব্যাটেলের মাঝখানে একটি ওক প্রায় দুবার তাকে ধরতে যাচ্ছে। ভাগ্যক্রমে রেইন আর তানিয়া সময় মতো পৌঁছে তাকে বাঁচায়। তবে রেইন একটু ইঞ্জুরি পায়। হিলিং জানত, তাই সিরিয়াস হল না, কিন্তু তানিয়ার মুখ গিল্ট আর কনসার্নে ভরে যায়। নিজেকে দোষারোপ করে, লুট কালেক্ট করে তারা গিল্ডে ফিরে যায়। কিন্তু বাইরে বেরোলে রেইন দেখে কানা একটু ডাউন লাগছে। জিজ্ঞেস করলে জানায় তানিয়া একাই চলে গিয়েছিল। সে ব্রিজে দাঁড়িয়ে আছে যখন একটি ছোট্ট মেয়ে তাকে জিজ্ঞেস করে আজ কি এক্সটারমিনেট করলেন। তারপর ভয়ভীত টোনে বলে চোট লাগেনি তো? লাগলে অবশ্যই বলতে হবে। এটা শুনে তানিয়ার মুড একটু হালকা হয়ে যায় এবং মনে পড়ে রেইনও ফাইটের পর তার প্রতি কনসার্ন দেখিয়েছিল, কিন্তু সে ইগনোর করেছে নিজের ক্ল্যান প্রাইডে। এই গিল্টের সঙ্গে সে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই রেইন সামনে এসে দাঁড়ায়। সে পুরো ফ্লাস্টার হয়ে যায়, তারপর ঝুঁকে মাফি চায়। চোখে চোখে অশ্রু ভরা হয়ে আসে। তখন রেইন তার মাথায় হাত রাখে, হালকা হাসি দিয়ে বলে কানাও আমার জন্য ভয় দেখাচ্ছিল। পরে তানিয়া বুঝতে পারে রেইন গোমরা খাচ্ছিল না, বরং ভয় পাচ্ছিল যে তাকে কিছু হয়নি তো। উপরে থেকে সে তার বেডও তাকে দিয়েছিল। সেই মুহূর্তে তানিয়ার মাথা থেকে রেইনের চেহারা যায়ই না, আর সে নিজের কাছ থেকে ঠিক করে নেয় এখন একটু সাবধানে থাকতে হবে। পরের দিন তারা আবার এক মিশনে বের হয়। তানিয়া বলে এবার আমাদের ইকুইপমেন্ট আপগ্রেড করতে হবে। শেষ পর্যন্ত তারা দুজনেই স্ট্রংগেস্ট ক্ল্যানের সদস্য, তাই তাদের জন্য কিছুই ইস্যু নয়। কিন্তু রেইন একটু আলাদা। সে এক সাধারণ মানুষ, তাই তার জন্য সবকিছু ততটা সহজ নয়। সবার মজা কৌতুক চলছিল, হঠাৎ রেইন ফ্রিজ হয়ে যায়, কারণ সামনে এরিওর গ্রুপ দাঁড়িয়ে আছে। তারা ক্যাজুয়ালি হাঁটছিল আর তাদের সঙ্গে টক্কর খায়। শুধু তাদের মুখ দেখলেই রেনের মুড অফ হয়ে যায়, তাই সে ক্যালিটার তানিয়াকে নিয়ে শান্তভাবে অন্যদিকে চলে যেতে চায়। কিন্তু এরিও ঠিক স্কিন, সে তাকে ডাকে এবং ফেক ফ্রেন্ডলি টোনে জিজ্ঞেস করে এত ঠান্ডা কেন। এরপর অতীতের কষ্টের কথা শুরু করে, বলে আমরা অনেক আফসোস করেছি। পুরনো টিমমেটদের কথা মনে করিয়ে দেয়। রেনকে এইভাবে বুলি হতে দেখ কানি তার তানিয়া এগিয়ে আসে, ফুল কুল অরা নিয়ে যেন শিল্ড হয়ে দাঁড়ায়। পুরো গ্রুপ শকড। তারা দেখতে পায় রেনের সঙ্গে স্ট্রংগেস্ট ক্ল্যানের 2 মেম্বার আছে, আর সবচেয়ে অবাক হয় দেখেও যে রেন
রেন তাদের কমান্ড করছে। এরপর তারা আবার রেনকে লস্ট ফরেস্ট কঙ্কার করতে ইনভাইট করে, বলে রেন সব অ্যানিমালস কন্ট্রোল করে, তাই জঙ্গলে এক্সপ্লোর করা বা লাগেজ তুলানো সব পান্টার্নের মতো সহজ হবে। এটা শুনে রেনের রাগ আরও বেড়ে যায়। যে দল তাকে বাদ দিয়েছিল আজ তারা আবার তাকে তাদের বার্ডেন নিতে বলছে। তাদের টুন এত অপরচুনিস্টিক যে রেন চাই 2-3টে পাঞ্চ মারতে, তাই সে বিনা হেজিটেশনেই সরাসরি রিফিউজ করে এবং 2 মেয়েকে নিয়ে চলে যায়। ঠিক তখনই মিনা তাকে পিছন থেকে ডাকে। সে সেভ দ্য ওয়ার্ল্ড টাইপ ইমোশনাল গল্প শোনায়, বলে জঙ্গলের ভিতরে ডিমন লর্ডকে হারানোর জন্য একটা স্পেশাল শিল্ড লুকানো আছে। যদি সেই শিল্ড না পাওয়া যায়, ডিমন লর্ডকে থামানো অসম্ভব হবে আর মনস্টাররা পুরো দুনিয়ায় ছড়িয়ে যাবে। শক্তিশালী মানুষ লড়তে পারবে, কিন্তু নর্মাল মানুষ পারবে না। এই কথায় রেনের হৃদয় নড়ে যায়। তার মাথায় আবার জ্বলা ওই গ্রামের ছবি ভেসে ওঠে। লাল আকাশ, জ্বলন্ত ঘর আর তার কাইন্ডনেস সব মিলিয়ে তাকে আবারও প্রভাবিত করে। সে এরিও গ্রুপের সঙ্গে চলতে রাজি হয়ে যায়। কিন্তু ওয়েলকাম তো দূরের কথা, তারা তাকে ছোট করার চেষ্টা করে, যেন মনে হয় তারা এই 2 সুন্দর মেয়েকেও ম্যানিপুলেট করতে পারবে। কানি তার তানিয়া স্পষ্টতই খুশি নয়, কিন্তু যেহেতু তাদের মাস্টার ডিসাইড করেছে তাই তারা চুপ থাকে। হ্যাঁ, তবে একটা ওয়ার্নিং দেয় তারা, গ্রুপকে রেনের কাছে সঠিকভাবে মাফি চাইতে হবে। চেষ্টা সাপেক্ষে এরিওর গ্রুপ কিছুটা ঝুঁকে যায়, কিন্তু ভিতরে ভিতরে আগুন ধরে থাকে। এরিও রাগে চেঁচায়, পুরো গ্রুপ নিজেকে ঠিক মনে করে। এরপর এরিও এগিয়ে আসে, রেনের কলার ধরে চেঁচায়, তুই নিজের পেটস ট্রেন করতে জানিস না। ঠিক এখানেই রেনের ফিউজ ফেটে যায়। কানি তার তানিয়ার কাছে পেটস বলা তার জন্য একেবারেই অগ্রহণযোগ্য ছিল। সে সরাসরি পাঞ্চ মারিয়ে এরিওকে ফেলে দেয়। রেনের চোখ একটু ডার্ক হয়ে যায়। কোল্ড ভয়েসে বলে, যদি তারা আমার টিমমেটসদের টাচ করে ফলাফল খারাপ হবে। গড়গড় করে পড়ে থাকা এরিও আবার দাঁড়ায় এবং রেনকে প্রভোগ করে লড়াইয়ের জন্য। সিদ্ধান্ত হয় কানিত আর তানিয়া বাকি মেম্বার্সদের সামলাবে আর রেন এরিওর সঙ্গে লড়বে। প্রথম ম্যাচ আগাস বনাম কানিত। কানিত আগেই বয়লিং মোড়ে ছিল, রেনের জন্য মাফি চাইতেই হবে। সে স্টর্মের মতো চার্জ করে, আগাস কষ্টে ব্লক করতে পারে। সে তার ফায়ার ব্লেড টেকনিক ব্যবহার করে, মনে হয় কানিতের জন্য ভারী হবে, কিন্তু পরের সেকেন্ডে কানিত এক কিক মারে, আগাস ফ্রিজ হয়ে যায়। সে বলে, মনে হচ্ছে সে তার ফুল স্ট্রেংথ ব্যবহার করেছে, তাই এখন আমি হাফ পাওয়ার দিয়ে লড়ব। আগাসের মুখ ব্ল্যাঙ্ক হয়ে যায়। সুন্দর একটা মেয়ে বলে, হাফ পাওয়ার? তখন তার হাত পা কাঁপতে শুরু করে। এরপর কানিত পুরো মোমেন্টাম নিয়ে আকাশে উড়ে আসে এবং এমন একটা কিক মারে যে আগিস রক্ত ঝরাতে ঝরাতে সরাসরি গাছের সঙ্গে ধাক্কা খায়। দেখার দিক দিয়ে তানিয়া বাকি 2 উইকলিংকে সামলাচ্ছে। শুধু ফিঙ্গার স্ন্যাপ আর তাদের ম্যাজিক হঠাৎ অদৃশ্য হয়ে যায়। তাদের স্টান্ট দেখার পর তানিয়া হাসতে হাসতে ফেটে পড়ে, মনে হয় যেন হারভেস্ট সিজন চলে এসেছে। দুজন মিলে আবার কম্বাইন ম্যাজিক ট্রাই করে, কিন্তু স্ন্যাপ আবার অদৃশ্য, কারণ তাদের স্পেলের উপর কোনো প্রভাব ফেলতে পারছে না। যখন কিছু কাজ হয় না, তারা তানিয়াকে লিউড বলে ইনসাল্ট করা শুরু করে, কিন্তু প্রতিবার স্ন্যাপ ম্যাজিক রিপিট হয়ে যায়। শেষে দুজনের হিম্মত ভেঙে পড়ে আর তারা তানিয়ার সামনে গিয়ে ফেলে পড়ে। সাধারণত তানিয়া স্বল্প শক্তিশালীদের বুলি করে না, কিন্তু যখন মাস্টারের কথা আসে তখন লেসন পাওয়া যায়। আকাশ ধীরে ধীরে ডার্ক ক্লাউডে ভরে যায়। দুজন এতটাই ভয় পায় যে প্রায় বেহুশ হয়ে যাবে। মনে হয় এবার গিয়েছে কাজ, কিন্তু তানিয়া শুধু ভয় দেখাচ্ছে, আসলে কিছু করছে না, কারণ সে ভয় পায় যদি রেন তাকে ডাট দেয়, তাই দুজনকে সে ছেড়ে দেয়। যুদ্ধ শুরু হবার সঙ্গে সঙ্গেই এরিওস রেনকে ইনসাল্ট করে, কিন্তু রেন রেগে যায়নি। সে সরাসরি এগিয়ে গিয়ে স্ট্রাইক দেয়। এ থেকেই রিয়েল ফাইট শুরু হয়। রেন স্পষ্টভাবে ফিল করে যে সে একজন হিরোর সঙ্গে লড়ছে এবং অনারেস্টলি সে এরিওসের সোর্ডসম্যানশিপকে যথেষ্ট রেসপেক্ট করে। কিন্তু কিছু মুহূর্তের মধ্যেই রেন আবার তার বিস্ট টেমার স্টাইলের রিদমে ফিরে আসে। এবার তার প্রতিটি আক্রমণের পিছনে থাকে কানাতের সঙ্গে করা কন্ট্রাক্ট আর অপোনেন্টকে রিড করা ট্রেনিংয়ের ফুল এফেক্ট। আর এখানেই আজকের ভিডিওটি শেষ হয়। এর পরবর্তী পার্ট দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। আর যদি এই ভিডিওতে 100টি লাইক আর 50টি সাবস্ক্রাইবার পূরণ করে দাও, তাহলে আমি খুব তাড়াতাড়ি এর পরবর্তী পার্ট নিয়ে আসব। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।